সকাল 5টা বাজে আমরা চলে আসছি, এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 8:25 তো আমরা একটু আগেই চলে আসছি। ইউএস বাংলার চেক ইন লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে নিলাম, অনুরোধ করে জানালার পাশে সিট নিলাম। এরপর ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাসের জন্য এগিয়ে গেলাম। বেল্টেল সব করলাম, এখন এই যে ব্যাগের মধ্যে সবগুলো নিলাম। ইলেকট্রনিক ডিভাইস যা ছিল সবগুলো এই ট্রেতে রাখতে হয়েছে, এমনকি ঘড়ি পর্যন্ত। জুতা খুলে হাতে নিতে হয়েছে। সব নিয়ে ফার্স্ট টাইম, ভেরি গুড এক্সপিরিয়েন্স। মোটামুটি সব কিছু ফাইনাল করে ফেলে এখন আমরা প্লেনের জন্য ওয়েট করবো এখানে। তো এই যে আমাদের পিছনে যে বিমানটি, ইউএস বাংলার বিশাল বড় একটি বিমান, এই বিমানে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিমান। এরকম বড় কয়েকটি বিমান আছে বাংলাদেশে। বেসরকারিভাবে এটি একমাত্র বড় বিমান, যেটি একমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছেই আছে। আমরা যখন চেকিং শেষ করে এসে দাঁড়ালাম এবং বিমানটি দেখলাম, তখন মনে হচ্ছে যে আমরা মালয়েশিয়ায় চলে গেছি। উঠে পড়লাম দেশের সবচেয়ে বড় বিমানগুলোর একটিতে। বিমানটি এয়ারবাস A330-300 মডেলের। বিশাল আকৃতির বিমানটি বাইরে থেকে দেখতে যত বড়, ভিতরটা যেন তার চেয়েও বড়। দেশের বৃহৎ এই বিমানে উঠে যেন অন্যরকম অনুভূতি লাগছে। প্রায় 450 সিট রয়েছে এই বিমানটিতে। $2,600 কিলোমিটার পথে প্রায় 4 ঘন্টার যাত্রা শেষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলাম আমরা। এরপর আমরা মালয়েশিয়াতে থাকলাম প্রায় 3 দিন। মালয়েশিয়ার ঐতিহাসিক ও ঐতিহ্যময় দর্শনীয় স্থানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন। 3 দিন পর আমরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হব থাইল্যান্ডের ক্রাবির উদ্দেশ্যে। তো আমাদের ফ্লাইট 12:35-এ। তো আমরা এখন যাচ্ছি, অনেক আগে যেতে হবে, কমপক্ষে 3 ঘন্টা 2.5 ঘন্টা আগে যেতে হবে। আমরা সকাল 8:40-এর দিকে আমরা গাড়িতে উঠেছি আমাদের বাসার নিচে থেকে, এবং এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমরা সবাই। পিছনে মাহমুদ আছে, পাশে জায়েদ আছে। থাইল্যান্ডের জন্য বিমানে উঠেছি। আমরা চেয়েছিলাম যে 3 জনই এক জায়গায় বসতে, তাহলে আমরা এক্সচেঞ্জ করে আমরা উইন্ডোতে বসতে পারবো, জানলাতে বসতে পারবো। কিন্তু উনি বলছিল যে যদি অ্যাভেলেবেল থাকে দিবে। তো 3 জনকেই উইন্ডোর পাশে দিচ্ছে। ও এইখানে আছে, হ্যাঁ, আর মাহমুদ এবারের ভ্রমণ বাতিক এয়ারে। বাতিক এয়ার মূলত থাইল্যান্ড কিংবা দক্ষিণ এশিয়ার একটি বহুল পরিচিত কোম্পানি। মাঝারি বাজেটের বিমান ভ্রমণের জন্য এটি সাধ্যের মধ্যে সবটুকু। উঠে পড়লাম বিমানে, উড়াল দিল বিমান। মাঝ আকাশে মেঘের ভেলায় ভাসতে ভাসতে হঠাৎ বৃষ্টি নামলো। কিছুটা ভয়ের মধ্যে ক্রাবির বৃষ্টি ভেজা রানওয়ে স্পর্শ করলো আমাদের বিমান। ভয়ের মধ্যেই যেন প্রশান্তির অবতরণ। আমরা নেমে গেলাম থাইল্যান্ডের মায়াবী শহর ক্রাবিতে। ক্রাবিতে আমরা 2 দিন অবস্থান করলাম। ঘুরে দেখেছি আন্দামান সাগরের বিখ্যাত সব দ্বীপ। সবগুলো দ্বীপের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দেখার অনুরোধ রইল। ক্রাবির 2 দিন যাত্রা শেষে আমরা এখন ফিরব ব্যাংককে, এবং সেজন্য ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চেক ইন ইমিগ্রেশন শেষ করে আমরা বসে আছি ফ্লাইটের উদ্দেশ্যে। আমরা ব্যাংককে যাচ্ছি। এই
বিমানটাতে? এয়ার এশিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার লো কস্ট একটা এয়ারলাইন বলা হয়, অর্থাৎ আমাদের দেশে যে ইউএস বাংলা যেটি ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করে সেই ইউএস বাংলার মতো বলা যায়, তবে তার থেকে কিছুটা একটু তুলনামূলক ভালো মনে হয়েছে আমার কাছে। খুব কনজেস্টিভ মনে হয় এবং খুব গাদাগাদি মনে হয় এবং সামনের চেয়ারের সাথে পিছনের বসলে হাঁটু বেঁধে যায়, কিন্তু এটাতে সেরকম হয়নি, মোটামুটি স্পেস আছে। এবং ক্রাবি থেকে ব্যাংককের যাত্রা খুব বেশি দূরের না, সব মিলিয়ে 1 ঘন্টা। আকাশে যখন উঠছিলাম তখন নিচের যে ব্যাংককের শহরের যে দৃশ্য সেটি অন্যরকম লাগছিল, আলোক ঝলমলে একটি দৃশ্য। তবে এখানে একটি জিনিস আমরা দেখলাম যে এই সুবর্ণভূমি এয়ারপোর্ট এত ব্যস্ততম একটি এয়ারপোর্ট, যেটিকে দক্ষিণ এশিয়ার বড় ধরনের একটি এয়ার হাব হিসেবে ধরা হয়, এবং সেজন্য সেটি আমরা স্পষ্ট অনুধাবন করেছি যখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের আকাশে ছিলাম। তখন আমরা অনেকক্ষণ এত এয়ার জ্যাম ছিল, অর্থাৎ ব্যস্ততা ছিল, রানওয়ের আকাশে কয়েকবার রাউন্ড দিয়েছে এবং তারপরে কিন্তু আমরা নেমেছি। আমাদের জানালা দিয়ে দেখছিলাম যে কয়েকটা বিমান আমাদের পিছনে, মানে আমাদের নির্দিষ্ট দূরত্বে কয়েকটা বিমান ঘুরছে, এবং সেটি স্পষ্ট দেখছিলাম। অন্যরকম লাগছিল যে আসলে বিমান অবতরণের ক্ষেত্রে যে এক ধরনের জ্যামে পড়তে হয় সেটি আমার আগে সেটি অনুধাবন করলাম, এবং সেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। প্রায় 1 ঘন্টার একটা জার্নি শেষে এই যে সুবর্ণভূমি যে এয়ারপোর্ট ব্যাংককের, সেখানে ল্যান্ড করেছি প্রায় 10টার দিকে, 10টার কিছুক্ষণ আগে। ব্যাংককে আমরা প্রায় 3 দিন থাকলাম। গ্র্যান্ড প্যালেস সহ ঘুরে দেখেছি শহরের ঐতিহাসিক রাজপ্রাসাদ। সকল কিছুর ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ব্যাংককে 3 দিন থাকার পর এবার আমাদের ঘরে ফেরার পালা। আমরা ব্যাংকক ছেড়ে চলে যাচ্ছি আজকে। হোটেল থেকে বের হলাম, আমাদের গাড়ি চলে আসছে এবং আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। ব্যাংককের সুকুমভিত এলাকার হোটেল রয়্যাল বেঞ্জা থেকে বের হলাম, ছেড়ে যাচ্ছি আজ ব্যাংকক। ট্যাক্সিতে উঠে রওনা দিলাম সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে। প্রায় 45 থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে। থাইল্যান্ডের সবচেয়ে বড় এই বিমানবন্দরটি নির্মিত হয়েছে প্রায় 8000 একর জমির উপর। 2006 সালে চালু হওয়া এই এয়ারপোর্ট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক হাব। ওকে, আবারও আমরা নিশ্চয়ই কোনো এক দেশে দেখা হবে। বিদায় নিচ্ছি ব্যাংকক থেকে। দুপুর 1টার পরই আমরা উঠে পড়লাম আমাদের ফ্লাইটে। ঢাকার উদ্দেশ্যে ইউএস বাংলার বোয়িং 737-800 এই এয়ারক্রাফটে আমরা রওনা দিব। এয়ারক্রাফটটি বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি মডেল। যাত্রী বহন ক্ষমতা সাধারণত 162 থেকে 190 জন। মাঝারি দূরত্বের ফ্লাইটের জন্য এটি আদর্শ একটি বিমান। জ্বালানি সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য, আধুনিক এভিওনিক্স ও নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। বোয়িং 737-800 মূলত বিশ্বে বিমান চলাচলে এক নতুন মানদণ্ড তৈরি করেছে। আজও এটি বহু এয়ারলাইন্সের অন্যতম প্রধান ভরসা। বিমান ছাড়লো, ধীরে ধীরে রানওয়ে ছেড়ে আকাশে উঠতে লাগলো। এই মুহূর্তটা সবসময় একটু অন্যরকম মনে হচ্ছিল। মালয়েশিয়া আর থাইল্যান্ডে কাটানো দিনগুলো যেন নিচে পড়ে রইল, আর আমরা নিয়ে চলেছি শুধু স্মৃতিগুলো। অজানা শহর, নতুন অভিজ্ঞতা, অচেনা মানুষ, সব মিলিয়ে এই সফরটা হৃদয়ে থেকে যাবে অনেক দিন। প্রায় 3 ঘন্টা আকাশে ভাসতে ভাসতে হঠাৎই আমরা পড়লাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে। জানালা বাইরে শুধু কালো মেঘ আর মুষলধারে বৃষ্টি। একটা অদ্ভুত শিহরণ কাজ করছিল ভিতরে। কিছুটা ভয় লাগছিল ঠিকই, তবে পাইলটের দক্ষতায় একদম মসৃণভাবে অবতরণ করলো বিমানটি। অবশেষে আমরা নেমে পড়লাম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃষ্টি ভেজা রানওয়ে আর একটা সফরের সমাপ্তি। মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ক্রাবি হয়ে ব্যাংকক ভ্রমণ, এরপর বাংলাদেশ। প্রায় 11 ঘন্টার জার্নি ছিল বিমানে। জীবনের প্রথম আন্তর্জাতিক রুটের বিমান ভ্রমণ এবং একই সাথে 11 ঘন্টা বিমানে উড়াল দিয়েছি। পুরোটা সময় আমি আমার ক্যামেরায় ধারণ করেছি।
আমি চেয়েছি বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমার দেশের মানুষের কাছে তুলে ধরতে। এছাড়া আমার দেশের পর্যটন খাত কতটা পিছিয়ে তা বোঝানোর চেষ্টা করেছি মাত্র। আমার বানানো ভিডিওগুলো বিস্তারিত দেখে কমেন্ট করতে পারেন আপনিও। সাবস্ক্রাইব ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন আপনার প্রিয়জনের কাছে, অন্যদের কাছেও।